আজ আমি এমন একটি রাজনৈতিক মুহূর্ত নিয়ে কথা বলতে চাই যা শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির গণ্ডিতে আটকে নেই, বরং ভারতের বিদেশ নীতি, আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক অবস্থান এবং ঘরোয়া রাজনীতির বিপজ্জনক মেলবন্ধন সব কিছুর দিকেই সরাসরি প্রশ্ন তুলে দেয়। এমন এক মুহূর্ত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাঁধে হাত রেখে কার্যত বলছেন, আপনারা যা করতে পারছেন না বা করতে চাইছেন না সেই দায়িত্ব অন্তত আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরুন। প্রশ্নটা তাই শুধু রাজনৈতিক নয়, প্রশ্নটা রাষ্ট্রের ভূমিকাকে ঘিরে। যে কাজটা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখনও প্রকাশ্যে করেননি, যে কাজটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখনও আনুষ্ঠানিকভাবে করেননি, সেই কাজটাই করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দু ও খ্রিস্টানদের ওপর যে ধারাবাহিক হামলা চলছে তা আন্তর্জাতিক স্তরে তোলা হোক। তিনি বলেছেন, এই বিষয়ে ভারত সরকার যদি উদ্যোগ নেয় তাহলে তৃণমূল কংগ্রেস সেই উদ্যোগের পাশে থাকবে। এমনকি তিনি স্পষ্টভাবে জাতিসংঘের শান্তিরক্ষা ব্যবস্থার হস্তক্ষেপের কথাও উল্লেখ করেছেন। এখানেই রাজনীতির মানচিত্রটা হঠাৎ করে বদলে যায়, কারণ সাধারণভাবে বিদেশ নীতি রাজ্যের বিষয় নয়, বিদেশ নীতি দিল্লির বিষয়। কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি, এই সবই কেন্দ্রীয় সরকারের অধিকার ও দায়িত্ব। একজন মুখ্যমন্ত্রী সেখানে বড়জোর উদ্বেগ জানাতে পারেন, বিবৃতি দিতে পারেন, কিন্তু যখন একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কার্যত বলে দেন, আপনি জাতিসংঘে যান, বিশ্বকে জানান, তখন সেটা আর নিছক বিবৃতি থাকে না, সেটা হয়ে ওঠে রাজনৈতিক চ্যালেঞ্জ। এই পুরো প্রেক্ষাপটের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর হামলার খবর সামনে এসেছে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। বিশেষ করে এক হিন্দু যুবক দীপু দাসের নির্মম হত্যাকাণ্ড এবং সেই ঘটনার ভিডিও যেভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা শুধু ভারত নয়, গোটা অঞ্চলের মানুষকে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? শেখ হাসিনার পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় কি মৌলবাদী শক্তিগুলো আরও প্রভাবশালী হয়ে উঠছে? পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, চীনের কৌশলগত উপস্থিতি, এই সব মিলিয়ে ভারতের জন্য পরিস্থিতি নিঃসন্দেহে অ্যালার্মিং। কিন্তু এখানেই শুরু হয় ঘরোয়া রাজনীতির খেলা। পশ্চিমবঙ্গে বিজেপি এই বিষয়টিকে যেভাবে তুলে ধরছে তা শুধু মানবাধিকার বা সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটা সরাসরি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে নিহত দীপু দাসের পরিবারের জন্য মাসিক আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন। তিনি ঘোষণা করেছেন ২৬শে ডিসেম্বর থেকে বড় আন্দোলনের। প্রশ্নটা এখানেই, এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে? বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, এটা বাস্তব। ভারত সরকারও বলেছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। কিন্তু যখন একজন রাজ্যের বিরোধী দলনেতা বিদেশি হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন, তখন সেটা কূটনৈতিকভাবে কী বার্তা দেয়? এটা কি বাংলাদেশের বিরুদ্ধে বার্তা, নাকি নিজের দেশের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার দিকেই আঙুল? কারণ বাংলাদেশে যা ঘটছে তা থামানোর দায়িত্ব কোনো রাজ্য সরকারের নয়, সেটা ভারতের বিদেশ নীতির প্রশ্ন। তাহলে শুভেন্দু অধিকারীর আন্দোলন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরির দিকেই যায়। বিজেপি অবশ্য এই চাপটা অন্যদিকে ঘোরাতে চায়। পশ্চিমবঙ্গে যখন কোনো হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে এবং পুলিশ তাদের সরিয়ে দেয়, তখনই বিজেপি বলে, বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, পশ্চিমবঙ্গেও নাকি একই মানসিকতা কাজ করছে। দলের মুখপাত্ররা প্রকাশ্যে অভিযোগ করেন, তৃণমূল সরকার নাকি হিন্দুদের কণ্ঠরোধ করছে। মিনি পাকিস্তান থেকে শুরু করে টার্গেটেড অ্যাকশন, এই সব শব্দ ব্যবহার করে একটি আবেগী, বিভাজনমূলক বয়ান তৈরি করা হয়। এই বয়ানের ঠিক বিপরীতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলটা আলাদা। তিনি বলেননি যে রাজ্য সরকার এই সমস্যার সমাধান করবে। তিনি বরং বলেছেন, এটা কেন্দ্রের বিষয়, বিদেশ নীতির বিষয়। কিন্তু একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি, আপনি উদ্যোগ নিন, আপনি জাতিসংঘে যান, আপনি আন্তর্জাতিক মহলে বিষয়টা তুলুন। এই কথার মধ্যে একদিকে সমর্থন, অন্যদিকে তীব্র প্রশ্ন। এই দ্বৈততা বিজেপির জন্য অস্বস্তিকর। কারণ এতদিন পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে এই অভিযোগ তুলে এসেছে যে তৃণমূল নাকি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে নীরব। এখন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, এই বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাই। তাহলে বিজেপি আর কি বলবে? তারা কি বলবে, না এটা করা উচিত নয়? তাহলে তো প্রশ্ন উঠবে, কেন নয়?
আর যদি তারা সমর্থন করে তাহলে প্রশ্ন উঠবে এতদিন কেন করেননি। এই জায়গাতেই বিদেশ নীতি ও ঘরোয়া রাজনীতির মিশ্রণ বিপজ্জনক হয়ে ওঠে, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল। শেখ হাসিনা ভারতে আশ্রয়ে আছেন, এটা ভারতের একটি স্পষ্ট অবস্থান, এর সঙ্গে ভারতীয় জনমত যুক্ত। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলাচ্ছে। পাকিস্তান ও চীনের প্রভাব বাড়ছে বলে যে আশঙ্কা, তা উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে যদি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চাপে বিদেশ নীতির ভাষা বদলে যায়, তাহলে দীর্ঘমেয়াদে ক্ষতি দেশেরই। আমি বরাবরই মনে করি বিদেশ নীতি কোনো নির্বাচনী হাতিয়ার হওয়া উচিত নয়, কিন্তু বাস্তবে গত এক দশকে আমরা দেখেছি বিদেশ নীতি কিভাবে ভোটের মঞ্চে ব্যবহার হয়েছে। কখনো সার্জিক্যাল স্ট্রাইক, কখনো সীমান্ত উত্তেজনা, কখনো প্রতিবেশী দেশের পরিস্থিতি, সবই ঘরোয়া রাজনীতির অংশ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গেও এখন সেই পরীক্ষাই হচ্ছে। বিজেপি চাইছে ধর্মীয় মেরুকরণ, তৃণমূল চাইছে কেন্দ্রীয় সরকারের দায়িত্ববোধের প্রশ্ন তুলতে। শেষ পর্যন্ত প্রশ্নটা তাই খুব সোজা, কিন্তু খুব গভীর। এই লড়াইয়ে লাভ কার আর ক্ষতি কার? রাজনৈতিক দল আসবে যাবে, ক্ষমতা বদলাবে, কিন্তু দেশ তো থেকে যাবে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষত যদি গভীর হয়, তার দাম দেয় সাধারণ মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম। তাই এই মুহূর্তে দরকার দায়িত্বশীল রাজনীতি, সংযত ভাষা এবং স্পষ্ট কূটনৈতিক পদক্ষেপ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ ইস্যুতে এই রাজনৈতিক টানাপড়না কি ভারতের স্বার্থকে শক্তিশালী করবে, না আরও ঝুঁকির মুখে ফেলবে? জবাব দেবেন আপনারা। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.